মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বর্ণালী পথের সাথী নামে আপনার একটা সংস্থা আছে। আমি আবৃত্তি করি, আর সেই আবৃত্তির সূত্রে আমার সঙ্গে পরিচিত হয়েছে জার্মানির হামবার্গ শহরে থাকেন ডক্টর অমল মুখোপাধ্যায়। হঠাৎ একদিন ওনার এক পরিচিত একজন, যার মা বাবা থাকেন কলকাতায়, তো তিনি ওনাকে বলছেন, ডক্টর মুখোপাধ্যায়কে বলছেন যে ভীষণভাবে মানে ডিস্টার্ব হচ্ছি, না মা বাবাকে সম্পূর্ণভাবে লোকজন রেখেছি কিন্তু সম্পূর্ণভাবে দেখাশুনো করতে পারছি না, এদিকে আমার কেরিয়ার নিয়ে আমি একেবারে নাজেহাল অবস্থা। এমন কেউ একটু যদি পাওয়া যেত যে মা বাবাকে একটু সঙ্গ দিত। তো আমার সঙ্গে কথা বললেন, উনি বললেন যে এইরকম একটা ব্যাপার রয়েছে, বয়স্ক মানুষ তারা, তুমি কি একবার দেখবে গিয়ে। আমার তখন ভেতরে একটা সুপ্ত সেই ছোটবেলা থেকে একটা ইচ্ছে ছিল, সেটা হচ্ছে আমার ঠাকুমা, আমরা 4 ভাই বোন, আমার ঠাকুমা যখন অনেকটা বয়স, তো উনি বাড়িতে থাকতেন, তো আমি ঠাকুমার মুখের দিকে তাকিয়ে দেখতাম ভীষণ একাকিত্ব বোধ করছেন, কারণ মা ব্যস্ত আমাদের ভাই বোনেদের নিয়ে, আমরা পড়াশোনা নিয়ে ব্যস্ত। তখন তো এত টিভি ছিল না, বিনোদন বলতে খালি মাত্র রেডিওটা। তিনি একটু রেডিও শুনবেন সেটাও খুব ইতস্তত করতেন, যে এই সময় ওরা পড়াশোনা করছে, একটাই মাত্র ঘর, চালাবো কি চালাবো না। ওই জায়গাটা একটা আমার খুব, যে মনে হচ্ছে যেন ঠাকুমার একটা সঙ্গত দরকার। ছোটবেলায় সেটা ভেবেওছি, সেটা শেষও হয়ে গেছে। তারপরে যখন এই ডক্টর মুখোপাধ্যায় আমাকে কথাটা বললেন, আমার সেই ছোটবেলার স্মৃতিটা আমাকে যেন চাগার দিল। আর নর্মালি আমি একটু বয়স্ক মানুষদেরকে বেশি পছন্দ করি, এটা আমার ছোটবেলা থেকে। তো আমি গেলাম সেখানে, গিয়ে দেখলাম আন্টি যে বিছানায় শয্যাশায়ী, আঙ্কেল যিনি আছেন তিনি আছেন, কিন্তু ওই সারাক্ষণ ওই অবস্থায় দেখতে দেখতে না দুজনেই ঘরবন্দি হয়ে গেছে। আমি তাদের সঙ্গে কথা বলতে শুরু করলাম, সাহিত্য চর্চা, একটু কবিতা, একটু গল্প, একটু গান। তখন কথা উনি প্রায় বলতেই পারছিলেন না, মানে একটা কিরম ডিপ্রেশনে চলে গেছেন, ভালো লাগছে না কিছু। আমি নিজেই ওনার কাছে কবিতা বলতে শুরু করলাম। এই কথা বলতে 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 2 ঘন্টা 3 ঘন্টা সময় ওনার সঙ্গে কাটলো। আমি বাড়িতে ঢুকিনি, আমার কাছে ফোন, তুমি আবার কবে আসবে। ওনার আলাদা আলাদা লোক আছে, লোক রাখা আছে, কিন্তু তারা যেহেতু কেউ স্নান করাচ্ছে, কেউ মেডিসিন দিচ্ছে, বিভিন্ন কোনো যত্নের কোনো ত্রুটি নেই, কিন্তু মনের কথাটা মেডিসিন দিয়ে তো সবটা সারানো যায় না। সেইখান থেকে উনি আমাকে বারবার, তুমি কবে আসবে, তুমি আবার এসো, আবার এসো, মানে ফোনেতে আমার সঙ্গে যোগাযোগ থাকছে। সপ্তাহে আমি 1 দিন করে যাই ওনাদের কাছে। এই রকম ধরনের অনেক মানুষের সঙ্গে আমি যুক্ত হয়েছি। তারা সেই যে ছেলেকে বারবার ডিস্টার্ব করতো, মানে আমি একটা ডিস্টার্ব ঠিক নয় কিন্তু বলছি, তারাও তো তাদের নিজের প্রফেশন নিয়ে ভীষণভাবে ব্যস্ত। একটা মিটিং চলছে, সেই সময় মায়ের ফোন, তিনি পারছেন না, না মিটিংটাকে ছাড়তে, না মায়ের ফোনটাকে অ্যাভয়েড করতে। তো সেই জায়গা থেকে উনি আমাকে ফোন করে বলছেন যে আপনি যাওয়ার পর আমার মা প্রায় আমাকে ফোন করতে ভুলে গেছে, আর যখনই ফোন করে তখনই আপনার কথা। নিঃসঙ্গ বয়স্ক মানুষরা, যাদের ছেলেমেয়েরা স্পেশালি বিদেশে থাকে, সময় দিতে পারে না, একদম, তারা বৃদ্ধাশ্রমে চলে যায়। হ্যাঁ, বিদেশে আমি জানি এরকম বহু ঘটনা আছে, যে যারা ধরুন বয়স হয়ে গেছে, বাড়িতে রয়েছে, তারা কিন্তু সময় পাওয়ার জন্যে মানে ইয়াং ছেলে মেয়েদেরকে ওদেরকে কিন্তু নিয়ে আসে, যে তোমরা আমার সাথে গল্প করো, ভালো কথা বলো। এটা একটা প্রফেশন, কিন্তু একদম প্রফেশন, ওদেরকে হায়ার করা হয়। সেটাই আমি চাইছিলাম সেই বিদেশের ওনার সঙ্গে, ডক্টর মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলে, যে আমাদের এখানে এটা হয়, দেখো তো এটা কলকাতায় চালু করা যায় কিনা। সেইখান থেকেই আমার পথের সাথী। খুব বেশি দিন হয়নি আমার, জাস্ট আমি এপ্রিল মাসে শুরু করেছি। এর মধ্যে আমার মুখের কথায় মানুষের সঙ্গে ওর মুখে শুনছে, যেহেতু ওনারা বিদেশে থাকেন, ওখানে একটা বাঙালি গোষ্ঠী আছে, সেই সূত্রে আমার সঙ্গে আরও সবাই কন্ট্যাক্ট করছে, করে আমি এই বয়স্ক মানুষগুলোকে নিয়ে, আমি শুধুমাত্র তাই নয়, তাছাড়া বেসিক কিছু চাহিদা থাকে, আমার কলটা খারাপ হয়ে গেছে, সেই জায়গাগুলো আমি মেকআপ করছি। কেয়ার ম্যানেজার মানে সারা মাসের ওষুধটা দিয়ে যাচ্ছে, ইসবগুলটা ফুরিয়ে গেছে, আমি যখন যাচ্ছি ভিজিটে, উনি আমাকে ফোন করে বলল, মামুনি তুমি আমার জন্য কিন্তু একটু ইসবগুলটা নিয়ে এসো। এই যে একটা ওনাদের সঙ্গে একটা রিলেশন তৈরি হয়েছে, পরিবারেরই একজন, একদম আমার ওটা পরিবার, পথের সাথে আমার একটা পরিবার, কত মানুষের ভালোবাসা, আশীর্বাদ। তাছাড়া আরেকজন আছেন লেখিকা, তিনি এই মুহূর্তে লিখতে পারছেন না, বাতেতে হাত আর পা সম্পূর্ণ অকেজো, কিন্তু মনের মধ্যে ইচ্ছে আছে, এখনো পর্যন্ত নিজেকে প্রকাশ করার মানে ভীষণ ইচ্ছে। সেই জায়গা থেকে তিনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন,
আমি যাই সপ্তাহে একদিন করে, মানে তিনি অধীর আগ্রহে বসে থাকে কখন বর্ণালী আসবে। সোনালী, তুমি চাকরি করো? হ্যাঁ। কি চাকরি করো, কোথায় আমি করো? ইরিগেশন অ্যান্ড ওয়াটার ডিপার্টমেন্ট, মানে যেটা জলসম্পদ ভবন, মানে জলের ক্যানেল হয় যেগুলো গ্রামে গ্রামে আপনার ওই যেগুলো চাষিদেরকে জল দেওয়া হয়, মানে একটা সেচ দপ্তর থেকে ওই জলটা তো যায়, চাষিরা তো শুধু শুধু বৃষ্টির জলে তো তাদের চাষের ফলন ভালো হয় না, ওই জল ডিপার্টমেন্টে আমি সার্ভিস করি। সেখান থেকে আমাদের যেগুলো কাজ হয় যে জলটাকে কিভাবে ক্যানেলের মাধ্যমে পৌঁছানো হবে এবং বৃষ্টির কতটা জল হলো সেই জলগুলো ক্যালকুলেশন করে রাখা এবং কতটা জল দিতে হবে, কোন জায়গাটায় কতটা জল দিলে তার চাষের ফলন ভালো হবে, সেই বিষয়ে আমাদের সার্ভিসটা, মানে আমার চাকরিটা। তো কোন কোন এলাকায় যাচ্ছে জলটা? মেদিনীপুর ডিস্ট্রিক্ট, কতুলপুর ডিস্ট্রিক্ট আর বাঁকুড়া ডিস্ট্রিক্টের যেসব ব্লকগুলো আছে প্রত্যেকটা ব্লকেই যায়। এই চাকরিটার সাথে সাথেই দিদি আমি সংসার তো সামলাচ্ছি, সেখানে আমার ছেলে ক্লাস 7-এ পড়ে। তাছাড়া আমার একটি যোগা সেন্টার আছে যেখানে আমি যোগাটাকে শেখাই এবং যোগাটাকে আমার প্রফেশন নয়, অ্যাজ এ প্যাশন হিসাবে, মানে ছোটোবেলা থেকেই পড়াশুনোতে ভর্তি হয়েছি, তার সাথে সাথে যোগাটাও শিখেছি। তো তুমি যে জলসম্পদ ভবনে কাজ করছো, সেটা কি তুমি পরীক্ষা দিয়ে করছো? হ্যাঁ দিদি, ওখানে আমার ওই পিএসসি যে এক্সামগুলো হয় সেই এক্সামের মারফতেই আমি এই চাকরিটা পাই। আচ্ছা। তাহলে সেখান থেকে ওই চাকরি এবং সংসারের মধ্যে ঢুকে যাওয়ার পরই চাকরিটা আরও পেয়েছি। আর যোগাটাকে খুব প্যাশন হিসাবে দেখতাম। এখন দেখবেন অনেক মানুষ আছে যারা একটা অসুস্থতার পর কিন্তু আর মেডিসিন কাজ করে না, কিন্তু ওই জায়গায় যোগাটা খুব কাজ করে। আমার সেন্টারে যেখানে আমি যোগা শেখাই, বড় ছোট মিলিয়ে 250 ক্যান্ডিডেট আছে, তাদের সাথে যোগার সাথে যুক্ত আছি সারা বিকেল সকাল, মানে ভোরের দিকটা আবার বিকেল দিকটাও মোটামুটি হয়ে যায়। আর আজকাল মানুষ এতটাই মোবাইল দেখে, হ্যাঁ। সারাক্ষণ ঘাড় নিচু করে করে মোবাইল দেখছে, ওটাও তো একটা বিশাল স্পন্ডালাইটিসের কারণ, পিঠের কারণ, স্পাইনাল কর্ডের প্রবলেম, সব কিছু আসতে পারে। হ্যাঁ, সেইটার জন্য কি কি তুমি বলো, রেকমেন্ড করো যোগার? আমি যোগার যেমন আমাদের ঘাড়ের একটা ব্যায়াম হয় সেটা যেমন রেগুলার করা উচিত, মানে আমি সারাদিনে অন্তত 2বার ওটাই করা উচিত, সকালে সন্ধ্যেতে, তাহলে ওই ব্যথাটা আসবে না। কি করো ঘাড়ের এক্সারসাইজ দেখাও তো কয়েকটা আমাদেরকে। ঘাড় এইভাবে ওপর নিচ করা, হ্যাঁ, এটা স্লোলি, মানে আচ্ছা। অনেকের খুব তাড়াতাড়ি দরকার নেই, সাইডে সাইড ওয়াইজ। হ্যাঁ। আচ্ছা। আর যদি আরেকটু পারে গোটা ঘাড়টাকে এই ঘোরাবে। ব্যায়াম করে। হ্যাঁ, আচ্ছা। অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ দুটোই আচ্ছা। করতে হবে। আর সবচেয়ে ভালো দিদি, প্রত্যেক দিন সূর্য নমস্কার যেটা আমরা করি, আমাদের একটা হোল বডি ফ্রি হ্যান্ড এক্সারসাইজের মতো, ওই সূর্য নমস্কারটা করলে যাবতীয় মানে রোগ আসতে দেবে না। তো একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, জলসম্পদ ডিপার্টমেন্টে তুমি কাজ করো, তারপরে 250টা স্টুডেন্ট। হ্যাঁ দিদি, এই সময়টা দাও কি করে? পাটে পাটে দিদি সময় দিতে হয়। সকাল থেকে উঠে ছেলে স্কুল থাকে, তাকে স্কুলে পাঠানো, সংসার আছে, ছেলে আছে। হ্যাঁ, তারপর নিজে কিছুটা যোগাভ্যাস করি, হ্যাঁ, তারপরে সংসারের মধ্যে দিয়ে রান্না বান্না যেগুলো থাকে সবারই, সেই দিকে গিয়ে তারপরেই চলে যাই আমার দপ্তরে, মানে চাকরির জায়গাতে। 10টার সময় ঢুকে গিয়ে 5টার সময় বেরোনো, তারপর ওখান থেকে শুরু হয় যোগা। তারপর শুরু হয়ে যায়, বাড়ি চলে আসি, ছেলেকে মোটামুটি একটু দেখে 6টার থেকে আবার বেরিয়ে যায় যোগা। 1 ঘন্টার আমাদের শিডিউল থাকে, তো এই করে করেই যোগা চলছে। জীবনে ভালোভাবে বাঁচতে গেলে দুটো জিনিসের দরকার, একটা হচ্ছে জল, কারণ আমরা জলই জীবন, আমরা জানি। আর তুমি জল সম্পদ বিভাগে কাজ করো। আর শরীর সুস্থ রাখতে গেলে যোগা করতে হবে, সেটাও আমাদের জীবন, আর সেটাও তুমি করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।